দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলাতে এখন যে পরিস্থিতি তা একেবারেই ভীষণ উত্তপ্ত পরিস্থিতি বলা চলে। ফলত স্যার এইটার পেছনে কি এই যে তৈল খনি সেটাই কি শুধু নির্ভর করছে, নাকি এই যে রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনীতির যে বিষয়গুলো রয়েছে সেইগুলোও নির্ভর করছে? সামনে শুধু রাজনীতি আসছে, কিন্তু এই যে একটা বড় অর্থনৈতিক বিষয় রয়েছে সেই বিষয়টাও তো নির্ভর করছে। আসলে রাজনৈতিক ব্যাপার তখনই আসে যখন অর্থনৈতিক বিষয় ডিবেটগুলো তার পেছনে আসে, বা অর্থনৈতিক ডিবেটগুলো তখনই আসে যখন তার পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকে। ফলত এ দুটো আলাদা নয়। এবার প্রশ্নটা হচ্ছে, ভেনেজুয়েলা আজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেট না, বহুকাল ধরে টার্গেট। আমরা এর আগেও জানি 2002 সালে সম্ভবত উগো স্যাভেজকেও অপহরণ করবার একটা প্রবণতা, একটা ঘটনা ঘটেছিল। সেটা বিভিন্নভাবে সেটা কোনো না কোনোভাবে সমাধান হয়, আমি সেটার মধ্যে এখন যাব না। প্রশ্নটা হচ্ছে, একটা প্রশ্ন হচ্ছে তেল। ভেনেজুয়েলা কনসেন্ট্রেশনের বিচারে এখনো লার্জেস্ট প্রডিউসার অফ অয়েল। ফলত এই অয়েল প্রডিউসিং কান্ট্রি যত আছে, আমরা জানি একদিকে মিডল ইস্ট আর একদিকে ল্যাটিন আমেরিকাতে ভেনেজুয়েলা, এগুলোর ওপরে আমেরিকার চোখ বহুদিনের। একটা সময় 50-এর দশক থেকে 90-এর দশক পর্যন্ত এই যে আমরা ঠান্ডা যুদ্ধের কথা বলি, কোল্ড ওয়ারের কথা বলি, এই কোল্ড ওয়ারের মূল এপিসেন্টারটাই ছিল কিন্তু এই আমাদের এই মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ প্রাচ্য, অর্থাৎ দক্ষিণ এশিয়া। তার প্রধান কারণ হচ্ছে, মেইন টার্গেট ছিল কিন্তু একটা বড় টার্গেট ছিল হচ্ছে অয়েল, তেল। এই তেলে কিন্তু মজা হচ্ছে, এই তেলের যে উৎপাদনকারী যে দেশগুলো, তাহলে কি আমেরিকা উৎপাদনের মধ্যে দখলদারি করতে চাইছে? উত্তরটা হচ্ছে হ্যাঁ। কিন্তু দখলদারির পাশাপাশি আমেরিকা কিন্তু আর একটা দখলদারি বহুকাল ধরে করে আসছে, সেটা 70-এর দশক থেকে করে আসছে। আমি জানি না, কেউ বলছেন না কেন। সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে যে তেলের দাম, সেই তেলের দাম নির্ধারণ করার ক্ষেত্রে আমেরিকা কিন্তু মোটেই এই তেল উৎপাদনকারী দেশগুলোকে অবদমিত করে রেখেছে বহুকাল। তারা কিন্তু তেলের দাম নির্ধারণের ক্ষেত্রে আমেরিকার একচ্ছত্র ক্ষমতা কিন্তু গত 40-50 বছর ধরে বিশ্ব বাজারে প্রতিষ্ঠিত। তার মানে হচ্ছে, তেল উৎপাদন করাটাই যথেষ্ট নয়, তেল উৎপাদনের পর বিক্রির যে জায়গা, সেইখানে কিন্তু আমেরিকার একচ্ছত্র ক্ষমতা রয়েছে। এরপর এলো হচ্ছে এই জিনিস, অর্থাৎ একেবারে ডিরেক্টলি ধ্বংস করে। এটাকে একেবারে ডিরেক্ট টেরোরিজম বলা যায়, যে এটা একেবারে আগ্রাসন, যেটা মিডিয়াও এখন, আমাদের এখানকার মিডিয়াও দেখছি একেবারে পরিষ্কার করে বলছে। এখন প্রশ্নটা হলো, আমি আজকেই শুনছিলাম একজন বলছিলেন যে এবারের আক্রমণটা সরাসরি আক্রমণ করেছে, এর আগেরগুলো নাকি সরাসরি না, কোনো না কোনো একটা ছুতো করেছেন। অর্থাৎ ইরাকের ক্ষেত্রে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার বা এই ধরনের গণবিধ্বংসী অস্ত্র, জৈব অস্ত্র তৈরি করছে, এরকম একটা রিউমার ছড়ানো হয়েছিল। তারপরে কিন্তু মুশকিলটা হচ্ছে, এই রিউমার কিন্তু প্রতিবার ছড়ানো হয়েছে, এবারও ছড়ানো হয়েছে। নিকোলাস মাদুরোকে, প্রেসিডেন্টকে অপহরণের নেপথ্যে যে এটা বলছে নার্কো টেরোরিজম, অর্থাৎ ড্রাগ পাচারকারী, অমুক তমুক, এই সমস্ত কিছুর অভিযোগ ওনার বিরুদ্ধে পেয়েছে। আমি একটা জিনিস ভেবে পাই না, একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, তাকে এই ধরনের গোয়েন্দাগিরি তার বিরুদ্ধে করা যায় কিনা। খুব স্বাভাবিক মনোবৃত্তি নিয়ে দেখলে বোঝা যায় যে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার, অর্থাৎ স্টেট প্রিমিয়ার, রাষ্ট্রপ্রধান কোনো ব্যক্তিগত জায়গা নয় যে তিনি ব্যক্তিগতভাবে কোনো কিছু করে ফেলবেন। আর এই ধরনের চিন্তাভাবনাগুলো অত্যন্ত একটা মধ্যমেধার কাজ, যে এই ধরনের এক্সপেক্ট করে এই ধরনের একটা করে। আজকেই দেখলাম যে টেলিগ্রাফে লিখেছে বা একটা মিডিয়াতে লিখেছে যে ইনাফ ইন্টেলিজেন্স জোগাড় করার পরে তাকে নাকি এইভাবে অপহরণ করা হয়েছে। এর কোনো তাত্ত্বিক কেন, এর কোনো বাস্তব ভিত্তি নেই। তুমি এটা সাধারণ মানুষের, কোনো একটি সাধারণ মানুষ বা কোনো একটা ব্যবসায়ী সম্পর্কে তবু বলা যেতে পারে, কিন্তু রাষ্ট্রপ্রধান সম্পর্কে এরকমভাবে বলা যায় না, কারণ তিনি একটা অফিসিয়াল সার্কেলের মধ্যে থাকেন। সেই অফিসিয়াল সার্কেলটা সবার সামনে ওপেন থাকে, এইভাবে দুমদাম করে বলা যায় না। ফলত এই সমস্ত
অতি বাজে যুক্তি, যেটা সাদ্দাম হোসেনের সময় হয়েছিল অপারেশন, যেটা লিবারেটিং ইরাক, যে 2004-এর যে যুদ্ধটা হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে তারও আগে আরেকটা যুদ্ধ ছিল, প্রথম উপসাগরীয় যুদ্ধ, যেটা 1989-90-তে হয়েছিল। তখন কি করেছিল? তখন সিএনএন দুটো ফেক ছবি প্রকাশ করেছিল যে ইরাকের প্রচুর সৈন্য নাকি কুয়েত কাতার সীমান্তে অবস্থান করছে। ছবিটা তো ফেক ছিল, জাল ছবি প্রকাশ করে তার ভিত্তিতে কি বলে যুদ্ধ লাগিয়ে দেওয়া হলো। আসলে কারণগুলো এটা নয়, প্রত্যেক সময়ই আমেরিকা কিছু না কিছু কারণ এস্টাবলিশ করেছে। বেসিক্যালি কি জানো, একটা তথ্য দেওয়া যেতে পারে, তথ্য না, একটা কথা বলা যেতে পারে। প্রফেসর নোয়াম চমস্কি এবং প্রফেসর এডওয়ার্ড হারমান, ওনারা একটা পেপার লিখেছিলেন, গবেষণাপত্র লিখেছিলেন। তাতে উনি এই টেররিজমকে ইউএসের দিক থেকে 3টে চরিত্র ওনারা ডেভেলপ করেছিলেন যে কিরম ধরনের হতে পারে। একটাকে ওনারা বলছেন কনস্ট্রাকটিভ টেররিজম, যেটাতে ইউএস সরাসরি তার মিলিটারি পাওয়ার এক্সার্ট করছে। বিভিন্ন সময় আমরা দেখেছি, গালফ ওয়ারে দেখেছি, থেকে আজ পর্যন্ত আমরা দেখলাম, যেখানে সরাসরি ইউএস প্রমোটেড অর্গানাইজেশন, ন্যাটো বা এই ধরনের ইয়েকে দিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে। একটাকে বলছেন বিনাইন টেররিজম, অর্থাৎ যেখানে ইউনাইটেড স্টেটস সরাসরি যাচ্ছে না, আমেরিকা সরাসরি যাচ্ছে না, কাউকে দিয়ে করাচ্ছে। আমরা প্যালেস্টাইন ক্রাইসিস দেখছি, এবং প্যালেস্টাইন ক্রাইসিস আজ থেকে না, ইসরায়েলকে ব্যবহার করা হচ্ছে আজ থেকে না, শুধু এটাই সেই 57 সাল থেকে। শুধু তাই না, ইন্দোনেশিয়াতে, অর্থাৎ সুদূর প্রাচ্য, যেটা আমাদের এখানে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো, ইন্দোনেশিয়াতে বিভিন্ন সময় সেই গভর্নমেন্টকে পুতুল গভর্নমেন্ট বসিয়ে, পুতুল সরকার বসিয়ে সেখানে কখনো লেফট, কখনো সাধারণ মানুষ, কখনো বিপ্লবী গিয়ে বিভিন্ন পরিচয় দিয়ে আসলে মব লিঞ্চিং করা হয়েছে। হাজারে হাজারে, লাখে লাখে মানুষকে মারা হয়েছে। ফলত আর একটা হচ্ছে নিফেরিয়াস টেররিজম, অর্থাৎ যেখানে আমেরিকার কোনো স্বার্থ নেই, সেই টেররিজমকে কিন্তু তারা সমর্থন করছে না। ফলত এই 3 ধরনের টেররিজমকে ব্যাখ্যা করা হয়েছিল। তুমি দেখবে যে এই সব জায়গায় এখন আমরা একেবারে কনস্ট্রাকটিভ টেররিজম দেখছি, অর্থাৎ সরাসরি আমেরিকা ঢুকতে চাইছে এবং মিলিটারি দিয়ে বলে দিচ্ছে আমরা দেশ দখল করে ফেলেছি। কি করে একটা সার্বভৌম দেশ, তার সার্বভৌমত্বের উপরে এত বড় আঘাত? কারণ দেশ শুধুমাত্র রাষ্ট্রপ্রধানদের নয়, দেশ জনগণের। সেই এতগুলো জনগণের দেশ, সেখানে গণতান্ত্রিক কাঠামো আছে, সেই গণতান্ত্রিক কাঠামোর ওপরে দাঁড়িয়ে এই ধরনের কথা বলা যায় কি করে? এখানেই তো সবার প্রশ্ন করা উচিত যে এই আগে এটা বন্ধ করো। এবং আপনি দেখুন কিভাবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত এই যত উদাহরণগুলো দিলাম, মেক্সিকোতে হয়েছে, ইন্দোনেশিয়াতে হয়েছে, নিকারাগুয়া, গুয়াতেমালা, কোস্টারিকা, কিউবা, ভেনেজুয়েলা, কোথায় হয়নি? এটা অর্থাৎ এটা হলো সরাসরি টেররাইজেশন, যেখানে আমেরিকার, আমার খুব ভাবতেও অবাক লাগে, অদ্ভুত লাগে, যে আমেরিকা যেন এমন একটা জায়গা, এমন একটা অশান্তিতে ভুগছে যে ইংল্যান্ডের মতো এই কলোনিয়াল পিরিয়ড, অর্থাৎ উপনিবেশ পিরিয়ডের মতো, কেন সে ল্যান্ড গ্র্যাবিং করতে পারছে না? তার বদলে পরিপূর্ণ ধ্বংস সে করে যাচ্ছে। এটা একটা দিক। দ্বিতীয় যে দিকটা, সেটা হচ্ছে এই যে আজকে ইউনাইটেড স্টেটসের কথা আমরা বলছি, তার টেররাইজেশনের কথাও বলছি। দেখা যাবে যে এর সঙ্গে গ্লোবাল মিডিয়ার একটা ডিরেক্ট সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কীরকম? একটা সময়ে আমাদের ছেলেমেয়েদেরও পড়াতে হয় যে গোটা পৃথিবীতে তথ্যের অসাম্য নিয়ে আমরা অনেক কথা বলেছি 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশকে। তারপরে তৃতীয় বিশ্বের দেশগুলো একজোট হয়ে ইউনাইটেড নেশনসে, ইউনেস্কোতে আবেদন করে যে আমরা তথ্য পাচ্ছি না, অর্থাৎ পশ্চিমী গণমাধ্যম তথ্যকে তার নিজের মতো করে কুক্ষিগত করছে। তখন এই রিপোর্টটা বেরোনোর পর সন ম্যাকব্রাইডের নেতৃত্বে এই কমিশনটা হয়েছিল, সেই কমিশনের একটা রিপোর্ট দেয়, সেই রিপোর্টটাতে এটা
এস্টাবলিশ করা হয়েছিল, প্রতিষ্ঠা করা, এ অবধি তো সবাই জানে। কিন্তু তারপর কি হলো? তারপর দেখা গেল যে গোটা পশ্চিমী গণমাধ্যম, ইউনাইটেড স্টেটস এবং ইউকে, ইংল্যান্ড এবং আমেরিকার যৌথ প্রয়াসে একেবারে রাষ্ট্রসংঘকে সরাসরি থ্রেটন করা হলো যে এই রিপোর্টের বিরুদ্ধে যেতে হবে, এবং এমনভাবে তারা রাষ্ট্রসংঘ থেকে ইভেন পদত্যাগ করেছিল। এমন অবস্থা তৈরি করে যে 80 সালের সেই রিপোর্টটি 95 সালে এসে রিপোর্টটা ঠান্ডা ঘরে চলে যায়, অর্থাৎ রিপোর্টটা আর কোনোদিন পাবলিশই হয়নি। 2, বদলে কি হলো ভেবে দেখুন। ততদিনে তৃতীয় বিশ্বে বিশ্বায়ন নামক একটি বস্তু, বিশ্বায়ন নামক একটি ব্যবস্থা, ততদিনে সোভিয়েট পড়ে গেছে এবং বিশ্বায়ন নামক একটি ব্যবস্থা চালু হয়েছে। লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এরকম হাজারো গন্ডা নামটাম দিয়ে। তার মধ্যে একটি হচ্ছে গণমাধ্যমের বিশ্বায়ন, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে গণমাধ্যম অপারেট করতে পারবে। মুশকিলটা হলো, এতে কি সেই তথ্যের অসাম্য দূর হলো? তৃতীয় বিশ্ব চেয়েছিল তথ্যের অধিকার, বদলে কি পেল? তথ্যের স্রোত। কিন্তু সেই স্রোত আমরা চেয়েছি কি? সেই স্রোত আমরা চেয়েছি কি? আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটা চেয়েছিলাম সারা পৃথিবীর ঘটনা সম্পর্কে, যা আমরা জানতে চাই, আমরা যেটা খুঁজব। কিন্তু বদলে অন্য ইনফরমেশন, আরো ধরনের ভোগ, কনজামশনকে বাড়িয়ে দেওয়া হলো। ফলত এই চক্রের মধ্যে কিন্তু পড়ে গেল। ফলত প্রথম বিশ্ব বা উন্নত বিশ্ব বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ আমেরিকা, ইংল্যান্ড, এদেরকে, তাদের এই মুহূর্তে যেভাবে অর্থনৈতিক সংকট চলছে, সেই সংকট থেকে বাঁচার জন্য ওরা দশকের পর দশক ধরে কোনো না কোনো যুদ্ধ জিগির বাঁচিয়ে রাখতে চাইছে, কোনো না কোনো ইস্যু তুলতে চাইছে, যেটাতে এই যুদ্ধ লাগিয়ে খানিকটা ওই অর্থ ব্যবস্থাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হয়, একটা মাৎসন্যায় তৈরি করে সেখান থেকে কিছু বেনিফিট আদায় করবার। এ অত্যন্ত একটি, কি বলবো, এর চেয়ে মারাত্মক প্রবণতা অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে আর কিন্তু হতে পারে না। অথচ আমরা এটা গত 2-3 দশক ধরে টানা দেখে চলেছি। জর্জ বুশের সময় দেখেছি, তারপরে তার ছেলে জর্জ ডব্লিউ বুশের সময় দেখেছি, এমনকি বিল ক্লিন্টনের সময়ও দেখেছি আমরা, যুদ্ধ হচ্ছে, তারপরে এইভাবে আবার দেখলাম। এখন প্রশ্নটা হচ্ছে, এই ক্ষতি মানুষ বিয়ার করতে পারবে তো, বয়ে নিয়ে যেতে পারবে তো? অর্থনৈতিকভাবে যদি বলেন, এই মুহূর্তে অ্যাকিউমুলেশন অফ ক্যাপিটাল বা পুঁজির সঞ্চয় যেভাবে উন্নত বিশ্বে রয়েছে, সেই দেশগুলি কিন্তু সেই সঞ্চয়কে আর তাদের লাভজনকভাবে ব্যবহার করবার মতো পরিস্থিতিতে নেই। আজ থেকে নেই তা নয়, 90s থেকে নেই। ফলত কোনো না কোনোভাবে এই ধরনের বিপর্যয় তৈরি করা হচ্ছে। এই বিপর্যয় তৈরি করো যেখানে দরকার, না হলে বাজার তৈরি করো। তার মানে বিপর্যয় আর বাজার দুটো একে অপরের, কি বলবো, হয় এটা করো না হয় এটা করো জায়গায় চলে আসছে। আমাদের এখানে বাজার এখনো ভালো আছে, আমাদের এখানে সমস্যা, ওই বিপর্যয়ের সমস্যা নেই, অর্থাৎ মানে একেবারে কি বলবো, প্রাণহানি, ক্ষতি এই ধরনের। কিন্তু বাজারের আবার যে সমস্যা আছে, সেই সমস্যা আমরা প্রতিদিন দেখছি। ধর্মীয় মেরুকরণের চেষ্টা হচ্ছে, অর্থাৎ বাজারের যে নিজস্ব বিশৃঙ্খলা সেটা দেখছি, তাই কি না? আবার ওখানে যেটা দেখছি সেটা হচ্ছে একেবারে সরাসরি স্বাধীনতা, সার্বভৌমত্বে আঘাত। সেই আঘাতটা এবার তারা কিভাবে মোকাবিলা করবেন বা সারা বিশ্ব কিভাবে পাশে দাঁড়াবে, এইটা হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। কারণ আমরা ইসরায়েল এবং প্যালেস্টাইনের ক্ষেত্রে ইসরায়েলের যে আক্রমণ, যেভাবে প্যালেস্টাইন এবং গাজা স্ট্রিপকে যেভাবে দশকের পর দশক ধরে হত্যালীলা চালানো হচ্ছে, এই হত্যালীলার পাশে দাঁড়ানো হয়েছে, সারা পৃথিবীর মানুষ সংহতি জানিয়েছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি সেটা যথেষ্ট না, সেটা যথেষ্ট নয়।
অর্থাৎ কোনোভাবেই কিন্তু এই ধ্বংসলীলা থেকে সরিয়ে আনার, মানে সেই সব রাষ্ট্রপ্রধান মেগালোম্যানিয়াক সেই সমস্ত লোকগুলোকে সরিয়ে আনবার কোনো রকম বিকল্প রাজনৈতিক কূটনৈতিক প্রচেষ্টা কিন্তু সফল হয়নি। ফলত আমরা আরেকটা দেখলাম, এটাও যদি আমরা হয়তো আবার দেখব অন্য কিছু, ফলত এ তো চলতে থাকছে। আমাদের এবার তো গোটা পৃথিবীর ইন্টেলিজেন্সিয়া বা বুদ্ধিমত্তাকে তো একটা পক্ষ বা একটা জায়গায় দাঁড়াতেই হবে। এটা কবে দাঁড়াবে আমি জানি না।